ইট ইজ এ ব্ল্যাক ডে ইন দ্য হিস্ট্রি অফ ইউনাইটেড স্টেট। আমেরিকার একজন প্রেসিডেন্টকে হত্যা করা হয়। এই যে উনি একটা ভুল করেন, এর ফলে এলাইজা মুহাম্মদ ওনাকে 90 দিনের জন্য ব্যান করেন, যাতে উনি কোনো কথাবার্তা না বলেন। কিন্তু আমি বুঝলাম যে এই সময়ের মধ্যে যে কত হাজার লোককে ইনফ্লুয়েন্স হয়েছে একজন লোকের কারণে। সেই লোকের নাম ছিল ম্যালকম এক্স। নামটা বদলিয়ে দিব, ধর্মটা বদলিয়ে দিব, একটু এদিক সেদিক করলে আপনাকে আবার বিক্রি করে দেব। এই করতে করতে উইল চেঞ্জ ইউ কমপ্লিটলি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের বই কথার নতুন আরেকটা পর্ব, এবং আজকের পর্বটা একাধিক কারণে খুবই স্পেশাল এবং খুবই ভিন্ন। প্রথমত আমাদের গেস্ট আজকে যিনি আছেন আমি এখন ইন্ট্রোডিউস করাবো ইনশাল্লাহ। আর সেকেন্ডলি আমরা ইন জেনারেল যে কোনো একটা বই নিয়ে কথা বলি। আজকে আমরা দুইটা বই নিয়ে কথা বলবো, এবং কেন দুইটা সেটার অ্যান্সার আমরা স্যার থেকে জানবো। প্রত্যেক পর্বের মতো আজকেও যে ঘোষণাটি থাকছে সেটা হলো, আজকে আমাদের এই পুরো আলোচনাতে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আত্ম উপলব্ধির চেষ্টা করবেন এবং আলোচনাকে উপলব্ধির চেষ্টা করবেন, এবং সেই সাথে পুরো আলোচনা থেকে আপনারা কি শিখলেন, কি বুঝলেন এবং আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে লিখবেন। এবং সেরা 3 জন কমেন্টকারী, অন্তত 3 জন, আমাদের ভালো লাগলে আরও বেশি জনকে আমরা পুরস্কার দিব। কমেন্টকারী অথবা এটাকে বলা যেতে পারে আলোচনা রিভিউকারীকে আমরা রকমারি থেকে আমাদের গিফট ভাউচার উপহার হিসেবে দিব। সো শুধু উপহারের জন্য না, আমরা সত্যি সত্যি চাই এই পুরো আলোচনা থেকে আপনারা বেনিফিটেড হন। আর সুপ্রিয় দর্শক, আমার সাথে আছেন ডক্টর আতল করিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যারের পরিচয় আসলে শুধু পরিচয় দিতে গেলে আমাদের এই সেশন 10 মিনিট লম্বা করা উচিত, বাট খুব সংক্ষেপে আমি যদি বলি, অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের, আমি বলবো উই শুড ফিল প্রাউড অ্যাবাউট হিম, বিকজ স্যার রাইট নাও ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস ডারমাউথের সিইও হিসেবে আছেন অ্যান্ড প্রভোস্ট। স্যার আমি যদি ভুল বলি একটু কারেকশন করে দিবেন। অ্যান্ড স্যার এর আগে ওল্ড ডমিনিয়ন ইউনিভার্সিটি ভার্জিনিয়া, ওখানে ছিলেন দীর্ঘ আরও 9 বছর। ওখানে স্যার ভিপি ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। এবং স্যার আমি স্যার উইকিপিডিয়ার আর্টিকেলটা যদি আপনারা জাস্ট দেখেন, ডক্টর আতাল করিম লিখে যে আর্টিকেলটা পাবেন, ওখানে আপনি পাবেন যে শুরুর প্যারাতেই পাবেন লাস্ট 50 ইয়ার্সের রিসার্চের হিস্ট্রিতে অপটিক্যাল রিসার্চ, যেটা ইলেকট্রো অপটিক্যাল বা এই যে সাবজেক্টটা, সেই সাবজেক্টে যদি লাস্ট 50 ইয়ার্সের 50 জন টপ রিসার্চারের নাম বলা হয়, স্যারের নাম সেটার মধ্যে আছে। আর স্যারের যদি স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে একটা দুটো তথ্য বলি, স্যারের একটা খুব ইউনিক রেকর্ড আছে, সেটা হচ্ছে স্যার ইন্টারমিডিয়েট পরীক্ষাতে 2 বার ফার্স্ট র্যাঙ্ক করেছেন। সো অনেকের কাছে খুব রহস্যময় লাগতে পারে, কারণ স্যার স্বাধীনতা ঠিক আগে একটা পরীক্ষা হয়, যে পরীক্ষাটা পরে বাতিল হয়ে যায়, সেখানেও যেমন স্যার ফার্স্ট র্যাঙ্ক করেছেন, দেন স্বাধীনতার পরে যখন আবার পরীক্ষাটা নেওয়া হয় এবং সেখানেও স্যার আবার ফার্স্ট র্যাঙ্ক করেছেন। সো ইউনিক প্রোফাইল, আর স্যারের রিসার্চ এবং সব কিছু মিলিয়ে এবারে ইটস মাইন্ড ব্লোয়িং। এবং আর একটা তথ্য যেটা ইউজারদের জন্য বুঝতে হয়তো সহজ হতে পারে, স্যার যখন ওল্ড ডমিনিয়ন ইউনিভার্সিটিতে ছিলেন, সেখানে রিসার্চের জন্য যে ফান্ড রেইজ করা এবং যে রিসার্চ কন্ডাক্ট করার জন্য যেটা মেইন ফুয়েল ফান্ডিং, যেখানে ওল্ড ডমিনিয়ন ইউনিভার্সিটির ফান্ড ছিল পার ইয়ার $30 মিলিয়ন, স্যারের নেতৃত্বে সেটা $110 মিলিয়ন পার ইয়ারে উন্নীত হয়। সো আমি রাফলি এস্টিমেট করেছি 9 বছরে অ্যারাউন্ড $1 বিলিয়ন রিসার্চ স্যারের নেতৃত্বে হয়েছে, বা সেটার উনি লিড করেছেন। সো আরও অনেক কিছু বলা যেতে পারে, বাট আজকে যেহেতু আমরা কথা বলবো বই নিয়ে, সো আমি এখন ওই দিকে যাচ্ছি। সো আমি স্যার প্রথমত খুবই আমি খুশি, এবং এটা আমাদের জন্য খুবই ভালো লাগার মতো বিষয় যে আজকে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন। আর আপনি আজকে আমাদের জন্য স্পেশাল যে ইস্যুটা, যে 2টা বই নিয়ে আমরা কথা বলবো, সো এই জন্য শুরুতে আপনি যদি স্যার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, মোস্ট ওয়েলকাম। আর আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি যখন স্যার আপনাকে বললাম যে আমরা একটা বই নিয়ে কথা বলি, আপনি 2টা বইয়ের কথা বললেন, সো ওয়াই 2 বুকস এবং হাউ দে আর ইন্টারকানেক্টেড? এই 2টা বই, যার একটা হচ্ছে অটোবায়োগ্রাফি অফ ম্যালকম এক্স, আর অন্যটা হচ্ছে রুটস দ্য সাগা অফ অ্যান আমেরিকান ফ্যামিলি। 2টা বইতেই একজন অথর কম, তার নাম হচ্ছে অ্যালেক্স হেলি। ম্যালকম এক্স অটোবায়োগ্রাফিতে, যেখানে অটোবায়োগ্রাফি, সো ইস ম্যালকম এক্সের নিজের প্লাস অ্যালেক্স হেলি। যদি ম্যালকম এক্সের যদি মৃত্যু না হতো, তাহলে হয়তো আমরা অ্যালেক্স হেলির নাম জানতাম না। হি উড হ্যাভ বিন এ গোস্ট এডিটর অর এ গোস্ট অথর। এই বইটা যে পাবলিশার পাবলিশ করতে চেয়েছিল, তার নাম ছিল ডুমসডে।
সে ম্যালকম এক্সকে $30,000 সেই যুগে দিয়েছিল অ্যাডভান্স অটোবায়োগ্রাফি লেখার জন্য। কিন্তু ম্যালকম এক্সকে যেভাবে ভায়োলেন্টলি হত্যা করা হয়েছিল 1965-এ, পাবলিশার ভয় পেয়ে যায় যে এখন যদি পাবলিশ করে এই বইটা ওর বা ওর কর্মচারীদের অবস্থা একই হতে পারে। সো হি ব্যাকড আউট। তাই বইটা পাবলিশ করে গ্রোভ প্রেস, এবং আমেরিকার পাবলিশিং হিস্ট্রিতে বলা হয় this was the biggest corporate mistake that Doomsday did, because by 1977 এই বই 7 মিলিয়ন হার্ড কপি বই বিক্রি হয়েছে। ওই যে ডিসিশন এই বইটা পাবলিশ করবে না, এর থেকে বড় মিস্টেক হয়। বাট এনিওয়ে, আমার মূল কথাতে যাই যে ম্যালকম এক্সের যে দ্যাট পার্ট ইজ এ নন ফিকশন, আর রুটস যে বইটা ইট ইজ এ fiction. Both, so one is a real story and one is a story but possibly mixed with things that are historic, but you can say, oh, this may be true or this may not be true. It's just like a historical storybook. And I put it because both of them are related. They're separated in time, কিন্তু both of them are related for several reasons. So let me বোঝার চেষ্টা করি। ভদ্রলোকের যার অটোবায়োগ্রাফি তার নাম হচ্ছে ম্যালকম এক্স। এক্স মানে কি? এক্স হচ্ছে বাংলাদেশের ইকুয়েশন হচ্ছে আননোন। সো যেসব আমেরিকাতে যারা বুঝতে পেরেছে বা রিয়েলাইজ করেছে যে আমাদের নামগুলো জোর করে স্লেভ মাস্টাররা দিয়েছে, তাদের প্রোটেস্টে তারা ওই লাস্ট নামটা সরিয়ে ম্যালকম এক্স বা ম্যালকম 2X বা ম্যালকম ওয়াই অর ম্যালকম জি, এই টাইপের প্রচুর নামকরণ হয় আমেরিকাতে। সেইভাবেই ম্যালকম এক্স সেটা ইউনিক ক্যারেক্টার, যে আমেরিকাতে ইসলাম প্রসারের পেছনে যদি কোনো একজন লোককে বলা যেতে পারে যে দিস পারসন হ্যাজ কজড সো মাচ কন্ট্রিবিউশন ইন আমেরিকা, ইট ইজ ম্যালকম এক্স। উনি যদি আরও 1 বছর বেঁচে থাকতেন, এই বইয়ের নাম হতো অটোবায়োগ্রাফি অফ Malik Shabazz. Malik for Malcolm, Shabazz for X. This is how history has thrown about. What is important to understand যে ম্যালকম এক্সের জন্ম হয় একটা শহরে, এটা ওমাহা নেব্রাস্কাতে, এবং সেই একটা গরিব ফ্যামিলিতে জন্ম হয় এজ ম্যালকম লিটল। অবশ্যই বুঝছেন লিটল হচ্ছে তার বাবার নাম। তারপর তারা কোনো এক সময় ল্যান্সিং মিশিগানে আসে। ল্যান্সিং মিশিগানে থাকা অবস্থায় বাবা কোনো একটা কন্টেস্টেবল রিজনে থাকে, তার মৃত্যু হয়। কিভাবে মৃত্যু হয়, কেউ মেরে ফেলে, এটা কেউ বলতে পারবে না। মা ইভেনচুয়ালি এক সময় পাগলাগারোতে যায়। কিন্তু ওখানে কিন্তু স্যার আমি মানে যতগুলাতে দেখলাম এটা নিয়ে ডিসকাশন, ওখানে তো বলছে যে হোয়াইট সুপ্রিমিস্টরা এই কিলিংয়ের পিছনে ছিল। ইয়েস, এটাই মনে করা যায়, বাট দ্যার ইজ নো প্রুফ। অনেক হত্যার কোনো পিছনে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। বাট লেটস সে হি ডাইড অর স্কিলড, অ্যান্ড ইভেনচুয়ালি মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ভারসাম্য ফেলে, দেন শি ওয়াজ ইনস্টিটিউশনালাইজড। তারপরে ম্যালকম এক্স মা মানে ওই পাগলাগারোতে যাওয়ার পরে হি মুভ টু বস্টন। বস্টন আমি যেখানে থাকি এখন, বস্টনে when he came there, সেই সময় অ্যাজ এ ইয়াং পারসন ওর ওই লাইফের ওই সময়টা আছে, যেহেতু বাবাও নাই মা নেই, কিছুদিনের মধ্যে সে অপরাধে ঢুকে যায়, ক্রাইম মোডে ঢুকে যায়। এরকম করতে করতে মনে করেন স্ট্রিট ক্রাইম, ছোটো ক্রাইম থেকে বড় ক্রাইম, এরকম করতে করতে ইভেনচুয়ালি হি গেটস অ্যারেস্টেড অ্যান্ড হি ইজ পুট ইন জেল। 10 বছরের জেল হয়। তাকে কিন্তু 6.5 বছর পর ছেড়ে দেওয়া হয়। এই 6.5 বছরে এটা জীবনের, এটাই গল্পের মূল কথা, অটোবায়োগ্রাফি। হি ট্রান্সফর্মড হিমসেলফ, হি বিকামস এ সেলফ লার্ন পিপল, অ্যান্ড ইন দিস প্রসেস এই সময়ে জেলখানার ইন্টারাকশনের থ্রুতে আমেরিকাতে সেই যুগে একটা ইসলামের একটা লেটস সে এন আর্লিয়ার ভার্সন অফ ইসলামের একটা মুভমেন্ট ছিল। এটার নাম মুভমেন্টটা ছিল নেশন অফ ইসলাম। এটা লিড করতেন এলাইজা মোহাম্মদ। এই ম্যালকম এক্স এলাইজা মোহাম্মদের মনে করেন সেই মুভমেন্টের উনি সদস্য হন।
জেল থেকে বের হওয়ার পরে হি জয়েন্ট দ্য জেলখানে তো বোধহয় তার এক ভাই বোধহয় তাকে হ্যাঁ বিয়ে করেছিল। এইভাবেই হয় আর কি, আর এক ভাই থেকে হয়েছে, থ্যাংক ইউ, ইয়েস তাই হয়েছে, এবং ওনার আরও ইন্টারাকশন হয়েছে। বাট মোস্ট ইম্পর্টেন্ট জেলখানা বিফোর বিকামিং কনভার্টেড to be a member of Nation of Islam, the thing that is important to realize that a man who had no education became educated by reading. এবং রিডিং এরকম is not one or two, hundreds and thousands of books he read. এস্টিমেট করে তো বোধহয় জেলখানায় এভরিডে 15 আওয়ার্স অ্যাট লিস্ট সে পড়ছে। হ্যাঁ, এটা হচ্ছে ওদের নিয়ম অনুসারে এর বেশি পড়তে পারবেন না, কিন্তু এ লোক এমনভাবে পড়তো ওই অন্ধকারের মধ্যে করে করে তার চোখ টোক নষ্ট হয়। সে অজস্র বই পড়েছে, তার বইয়ের সাধারণত হচ্ছে ইতিহাস, স্লেভারি, history of obviously, and sociology and anthropology and political theory and communications. এই জিনিসগুলোতে he became a master. উনি যখন বাইরে আসেন আর এলাইজা মুহাম্মদের মিশনে যোগ দেন, it turned out he was more powerful as a speaker than Elijah Muhammad. Elijah Muhammad's organization প্রায় by that time প্রায় বলতে পারেন নাম্বারটা আমরা কন্টেস্ট করতে পারি 50,000 থেকে 1 লক্ষ মেম্বার যারা ন্যাশন অফ ইসলামের মেম্বার। তারা সেই যুগে যেটাকে ইসলাম বলে মনে করতো সেটাই তারা প্র্যাকটিস করত, সেটারও আরও অন্যরকম, আমি সেখানে যাব না। তো এই থাকা অবস্থায় he needed a speaker. Malcolm X was that speaker. So Malcolm X এর সময়ে বলা চলে এই মুভমেন্টটা আরও র্যাপিডলি রাইজ করে বিকজ অফ হিম। এর মধ্যে বড় বড় কয়েকটা ক্যারেক্টার অ্যাটলিস্ট আমরা এদেশেও বাংলাদেশেও জানি। একজন হচ্ছে মোহাম্মদ আলী, বক্সার, করিম আব্দুল জব্বার, বাস্কেটবল প্লেয়ার, রাইট? এরকম আমরা যারা মনে করি এইসব এন্টারটেনমেন্ট দেখি, এসব বড় বড় ক্যারেক্টার যারা মুসলমান আমেরিকাতে, এরা এই ম্যালকম এক্সের হাতে এরা মুসলমান হয়। সো if you studied him and his speeches, you will know what it is. But what is important to understand, উনি জেলখানায় 6 বছর ছিলেন, আর এই এলাইজা মুহাম্মদের সাথে টোটাল আরও মনে করেন 8 থেকে 9 বছর ছিলেন। এরকম সময়ে আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে হত্যা করা হয়। সেই ঘটনাটা ঘটে 1963 27 নভেম্বর। It is a black day in the history of United States. আমেরিকার একজন প্রেসিডেন্টকে হত্যা করা হয়। এর আগে শুধু একজনকে হত্যা হয়েছে, তার হচ্ছে আব্রাহাম লিঙ্কন। He was shot. And this person was killed, assassinated, under mysterious condition. লোকের এখনো হাজার হাজার theory আছে. So I'm not going to go into this, but it was a tragedy. And John F. Kennedy is important for a very reason, because he began working in favor of civil rights movement. So যারা সিভিল রাইটস চায়নি বা যে রাইটসে কালোরা রাইটস পেতে পারে, তারা জন এফ কেনেডির সাথে অত খুশি নয়। আর জন এফ কেনেডি হচ্ছে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট যিনি প্রোটেস্ট্যান্ট নয়। হি ইজ দ্য ফার্স্ট ক্যাথলিক প্রেসিডেন্ট। দ্য সেকেন্ড ক্যাথলিক প্রেসিডেন্ট হ্যাপেন্স টু বি জো বাইডেন, ওকে? বাট আমেরিকার প্রথম ক্যাথলিক প্রেসিডেন্ট হচ্ছে এটা। আমেরিকার মতো জায়গায় একজন ক্যাথলিককে প্রেসিডেন্ট হতে পারবে, এটা একটা অস্বাভাবিক কারণ, বিকজ আমেরিকা ইজ বেসিক্যালি ইজ এ প্রোটেস্ট্যান্ট মেজরিটি দেশ। উনার যখন মৃত্যু হয়, মৃত্যুর পরে এই যে একটা খারাপ অবস্থা দেশে, এইরকম সময়ে ম্যালকম এক্সকে এলাইজা মুহাম্মদ নির্দেশ দিয়েছিলেন যাতে তুমি কোনো উল্টাপাল্টা কথা না বলো, যেটা লোকেরা মনে করতে পারে দে উইল বি অফেন্ডেড। সে কী কথা বলেছেন এটা আমি বলবো না, কিন্তু মানে দরকার নেই, বিকজ ইটস এ সেড ইন আমেরিকান লিঙ্গুয়া, আমাদের এখানে বুঝতে অসুবিধা হতে পারে। বাট হি মেড এ স্টেটমেন্ট। স্টেটমেন্টটা ইংরেজি স্টেটমেন্টটা হচ্ছে এটাই, দ্য চিকেন হ্যাভ কাম টু রুস্ট, মানে মুরগিগুলো বাড়িতে ফিরে এসছে। এটা একটা সাংঘাতিক কনটেক্সট আমেরিকান ল্যাঙ্গুয়েজে। তার মানে হচ্ছে পাপটা শেষ পর্যন্ত ধরে ফেলে। এই যে উনি একটা ভুল করেন, এর ফলে এলাইজা মুহাম্মদ ওনাকে 90 দিনের জন্য ব্যান করেন, যাতে উনি কোনো কথাবার্তা না বলে। এই 90 দিনের মধ্যে উনি একটা সময় ঠিক করেন উনি হজ করবেন।
সো উনি হজে যান। এটা জীবনের বড় টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট। শুধু তাই নয়, এই যে নেশন অফ ইসলামের মধ্যে কেউ কোনোদিন হজে যায়নি। হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান হু ওয়েন্ট ফর হাজ। উনি হজে যাওয়ার পরে দেখলেন না, ইসলাম তো একটু অন্যরকম। আমেরিকাতে যে কালো আর সাদার মধ্যে সংঘাত, যেটা উনি বারবার বলেছেন বিভিন্ন লেকচারে, ওখানে গিয়ে দেখলেন তখন আমার ডান পাশে সাদা, বাঁ পাশে অমুক অমুক, এর মধ্যে হজে তো আমি কোনো তফাৎ দেখিনি। সো ইট চেঞ্জড হিজ লাইফ। সো উনি যখন ফিরে আসেন, হি বিকেম এ ডিফারেন্ট মুসলিম। হি বিকেম, অ্যান্ড আই উড সে হি বিকেম এ মেইন স্ট্রিম মুসলিম। এই সময়কার ওনার জীবদ্দশা হয়তো ম্যাক্সিমাম 1 বছর কয়েক মাস, এর মধ্যেই তাকে হত্যা করা হয়। তা আমি অটোবায়োগ্রাফি ম্যালকম এক্সের কথাটা এই জন্যই বলছি, হি লিভড অনলি 40 years। এ পার্সন যে মানে চৌর্যবৃত্তির জন্য, পথে ডাকাতির জন্য যাকে জেল খাটানো হয়েছিল, সে যে পরিমাণ সেলফ লার্ন করে, যে শিখেছে বই পড়ে, সে তার শেষের জীবনে যে পরিমাণ, সে কিন্তু রেকর্ডেড স্পিচ ইন আফ্রিকা, ইউরোপ, ইন আমেরিকা, এগুলো অগুন্তি। তার যেসব স্পিচ আমি শুনেছি বা দেখি বা পড়ি, সেটা অক্সফোর্ডে, ক্যামব্রিজে, পিপল উড বি স্টান। আরেকটা জিনিস, যে ওর ডিসিপ্লিনটা এমনই সে করেছিল, কিভাবে কথা বলতে হবে, কিভাবে রাগান্বিত না হয়ে সত্য কথাটা বলা যেতে পারে, কিভাবে কাউকে অ্যাটাক না করে আপনি আসল সত্য কথা বলতে পারেন, যে কথাটা সহজে কেউ বলতে পারবে না। কালোদের উপরে বা আমেরিকান স্লেভসদের উপরে যে অপ্রেশন হয়েছে প্রায় 400 বছর থেকে, এর বিরুদ্ধাচারণ উনি করেন, এবং যার ফলে আমেরিকার সিভিল রাইটস মুভমেন্ট আগায়। ওই মুভমেন্টে যদি না আগাতো, আমার আপনার মতো কোনো লোক আমেরিকাতে যেতে পারত না। এরই কারণবশত শেষ পর্যন্ত 1965 জন এফ কেনেডির মৃত্যুর পরে যে প্রেসিডেন্ট হন, তার নাম হচ্ছে লিন্ডন বি জনসন। লিন্ডন বি জনসন ইমিগ্রেশনের নিয়ম বদলিয়ে দেন, যে এখন থেকে শুধু সাদা দেশ থেকে নয়, সারা পৃথিবীর থেকে লোকদের জন্য দ্বারটা উন্মুক্ত করে দেওয়া হলো। আমি বলছি একটা ঘটনার জন্য কি হতে পারে, এই যে ইমিগ্রেশনের দ্বারটা খুলে দিল, যে আগে যেটা ছিল শুধু ইউরোপ বা স্ক্যান্ডিনেভিয়ান লোকের দেশ থেকে লোকরা, এখন সর্বত্র যে কোনো জায়গাতে হতে পারে। শুধু তাই নয়, অপ্রেসড পিপল যে কোনো জায়গা থেকে, পলিটিক্যাল, আনপলিটিক্যাল, ফাইন্যান্সিয়াল, পিপল ক্যান কাম। ইউ হ্যাভ টু মেনটেন এন মিনিমাম, বাট ইউ কাম টু দিস প্রসেস। আমি বলছি ম্যালকম এক্স যে নট অনলি হি ওয়াজ এ ট্রানজিশন ম্যান, হি ওয়াজ অ্যান আর্টিকুলেট পারসন। কোনো মানুষকে কিভাবে ট্রানজিশন করতে হয়, একটা চৌর্যবৃত্তির থেকে শুরু করে একজন লোক এত পাওয়ারফুল এজ এ স্পিকার, এত থটফুল, সো মাচ নলেজেবল অ্যাবাউট হিস্ট্রি অ্যান্ড হিজ প্রসেস, এইটা এরকম এক্সাম্পল আমার মতে পাওয়া খুবই কঠিন। স্যার, আমার এই মুহূর্তে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ম্যালকম এক্সের সাথে এই যে আপনার একটা যোগাযোগ, আমি বলবো যে আমরা এক একজন এক একভাবে হয়তো জেনেছি, এখন ইন্টারনেটের যুগে তো অনেক কিছুই সহজ। সো আপনার পার্সোনাল স্টোরিটা আসলে কেমন, মানে আপনি কিভাবে এটার সম্পর্কে? থ্যাংক ইউ। আমার পার্সোনাল স্টোরি, আমি আমেরিকাতে যাই 1976, আজ থেকে 46 বছর আগে। আমি একটা ছাত্র হিসাবে একটা ছোট শহরে যাই, অ্যালাবামার। সেই ছোট শহরে খুবই কম বিদেশি লোক, ছাত্রদের মধ্যেও সংখ্যা খুবই কম। তো আমি ওখানে যাই। আমার যখন কোনো একটা ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড শুক্রবার আসলো, মনে হয় একটা জুমার নামাজ যদি কোথাও পড়তে পারতাম খুব সুবিধা হতো। ফার্স্ট জুমার নামাজ পড়েছিলাম এক হাজব্যান্ড ওয়াইফের সাথে, আমার 3 জন, হাজব্যান্ড ইমাম আর আমি আর ওনার ওয়াইফ হচ্ছে মুসাল্লি। ওদের বাসাতে, এটা আমার প্রথম জুমা। যাক, আমার মনে একটা আফসোস যে এখানে এসে কি আর জীবনে কি জুমা নামাজ হবে কি হবে না। সো আমি একদিন এটা মলে একটা জায়গায় হাঁটছি, করতে করতে আমি একজন আফ্রো আমেরিকান মুসলমানের সাথে দেখা হয়। সে কি আফ্রো আমেরিকান মুসলমান সেটা আমি জানি, তার ব্যবহার কথাবার্তা দেখেই মনে হলো এই লোকটাকে ইনফ্লুয়েন্স ফর গুডনেস সামহাউ,
সে লোক জুতো পালিশ করে এবং জুতো রিপেয়ার করে। তা আমেরিকাতে আপনার ধর্ম কি, এগুলো সব খুব সাংঘাতিক প্রশ্ন, এগুলো কেউ স্মরণ করবে না। আমি খুব তার কাছে গেলাম, ভিড়লাম, সে দোকানে গেলাম, আমাকে বলল তোমার কি কোনো জুতোর দরকার আছে? বললাম না, আমার কোনো দরকার নেই। তারপর আমি মনে হলো যে আমি অনেক, ও কি সেটা নয়, আমি বললাম যে আমি মনে মনে খুঁজছি যে এখানে কোনো মসজিদ টসজিদ আছে নাকি। তখন সে যেটা বললো, বলে আলবত আছে। বললো কোথায়? তখন সে বলল যে এইরকম একটা জায়গায় মসজিদ, একটা পুরনো ফিউনারেল হোম যেখানে মানুষ মৃত্যু হলে যায়, ওইটা কিনে ওরা মোটামুটি একটা মসজিদ বানিয়ে ফেলেছে একটা ঘরের মধ্যে, ওখানে যেতে পারো। আমি গেলাম, গিয়ে একজন লোকের সাথে দেখালো, সেই মসজিদে একমাত্র লোক। সে তাকে আমি যখন বললাম তোমার নাম কি, সে বলল আলাউদ্দিন শাহবাজ। এই শাহবাজ, শাহবাজ, আচ্ছা। তারপর আরও কথাবার্তা হলো, আলাপ হলো। তারপর বললো না, আমার নাম আগে ছিল অ্যাঞ্জেলো এক্স। ওই এক্স, আপনার নাম অ্যাঞ্জেলো এক্স, তা আপনি কিভাবে মুসলমান হলেন? তখন সে বলল, আমি দেখলাম ওর সাথে আমি যত ঘনিষ্ঠ হলাম, কোথাও দেখলাম এরকম হাজার হাজার লোক আমেরিকায় যারা নেশনস অফ ইসলামে ছিল, ওরা ধীরে ধীরে ইসলামে এসছে। হ্যাঁ, কারণ সে তো অ্যাসাসিনেটেড হলো ম্যালকম এক্স 65, তার আপনি গেলেন স্যার হচ্ছে 76, মানে কত 11 বছর পর। 11 বছর অলরেডি সেই ইনফ্লুয়েন্স তো ব্যাপকভাবে ছড়িয়েছে। এই যে তখন ফার্স্ট টাইম বুঝলাম যে ম্যালকম এক্স মারা গেছেন যখন আমি ক্লাস 7-এ এই দেশে, কিন্তু আমি বুঝলাম যে এই সময়ের মধ্যে যে কত হাজার লোককে ইনফ্লুয়েন্স হয়েছে একজন লোকের কারণে। সেই লোকের নাম ছিল ম্যালকম এক্স। এই আমার একটা আর্জ হলো ওর সম্বন্ধে জানব। সো আই স্টার্টেড রিডিং। দ্য ফার্স্ট থিং দ্যাট আই কুড রিড ইজ দিস বুক। ইনফ্যাক্ট সেই বইটা আমি তো বলেছি উইদিন প্রায় 7 না 8 মাসের মধ্যে ওভার 6 মিলিয়ন কপি বিক্রি হয়েছে। এটা যে কোনো লাইব্রেরিতে গেলে পাওয়া যাবে, পড়তে পারেন। আমি কিনি নাই, বিকজ এটা আমার ছাত্রের জন্য এটা অনেক এক্সপেন্সিভ বই, কিন্তু আমি গোগ্রাসে হয়তো কিনেছি। এইসব বই একবার না, আপনাকে বারবার পড়তে হবে। বাট ইট টেলস মি, যেটা আমি বলছি যে আপনার হাউ ইজ ই রিলেটেড, আই কেম টু আন্ডারস্ট্যান্ড যে এই লোকের কত ইনফ্লুয়েন্স। ওই যে লোক মসজিদে যে ইমাম, সেই ইমাম ভিয়েতনামের যুদ্ধের সময় সে ভিয়েতনাম যুদ্ধে যাবে না, বিকজ ওর কাছে বা ইভেন মোহাম্মদ আলীর কাছে যে এই যুদ্ধটা একটা অন্যায় যুদ্ধ, অ্যাজ মুসলিম আমরা যাব না। সো ওই অ্যাঞ্জেলো এক্স বা আলাউদ্দিন শাহবাজ সেও যাইতে পারে না, যায় নাই। তাকে যখন ইউএস মার্শালরা মসজিদে এসে তাকে, নট ইন আলাবামা বাট ইন ফ্লোরিডাতে, তাকে যখন কাছে ভিড়েছে, সে রাজি হয় নাই, তখন অ্যাক্সিডেন্টালি হোক বা ইচ্ছাকৃত করেই হোক গুলি বেরিয়েছে। সেই গুলি আলাউদ্দিন শাহবাজের পায়ে লেগেছে। আমার সাথে যখন দেখা হয়, সে যখন ইমাম, ওর একটা পা খোলা, উনি ওই একটা পা বের করে দিয়েই উনি সেজদাতে যেতেন। তারপর ওই লোকের সাথে আছে, এর কথা যখন শুনলাম, এটা আমার বোঝানোর কারণ আছে। অ্যাঞ্জেলোকে আমি যখন খুব ঘনিষ্ঠ যখন হলাম, দেখলাম অ্যাঞ্জেলো এক্স তার মানে তার অতীতকালে সে একটা বেশ্যা চালাতো, তার একটা ব্যবসায়ী ছিল বেশ্যা, প্রস্টিটিউশন। এভাবেই সে তার জীবনযাত্রা করছিল। এই করতে করতে সেই লোক যার এখনকার নাম আলাউদ্দিন শাহবাজ, আমেরিকাতে এগুলোকে বলা, এইসব লোকদেরকে বলা পিম্প, হি ওয়াজ ডুইং পিম্পিং। সেই লোক এক সময়ে এই ম্যালকম এক্সের কারণে হি বিকেম মুসলিম। শুধু তাই নয়, এই আলাউদ্দিন শাহবাজ আমার দেখা হওয়ার আগে হি ডিড হিজ PhD in Doctor of Divinity in Religion, Comparative Religion. So can you believe? ও প্রস্টিটিউশন চাল থেকে সে হয়েছে যে হি লার্ন কম্প্যারেটিভ রিলিজন। লোকের সাথে যখন দেখা হয়, আমি ফার্স্ট টাইম বুঝতে পারলাম, আমি বাংলাদেশের একটা নর্মাল ফ্যামিলি থেকে এসছি, কিন্তু রিলিজিয়ন সম্বন্ধে, কন্টেম্পোরারি রিলিজিয়ন সম্বন্ধে, কম্প্যারেটিভ রিলিজিয়ন সম্বন্ধে আমার প্রায় যেটুকু জ্ঞান, তার শুরু এই লোকদের হাত দিয়ে, অ্যাঞ্জেলো এক্স। সে হচ্ছে এর প্রোডাক্ট।
আমি এভাবেই দেখলাম সারা দেশে এরকম হাজার হাজার মানে খুব অসাধারণ মিল কিন্তু ম্যালকম এক্সের সাথে। সেও খুব ডার্ক একটা টাইম, তারপর তার এনলাইটমেন্ট থ্রু পড়ালেখা অ্যান্ড দেন তার রাইজ। আলাউদ্দিন শাহবাজ সিমিলার পিম্পিং এর মধ্যে ছিল। শুধু তাই নয়, এই আলাউদ্দিন শাহবাজ তার ওয়াইফ যে, তার সাথে আমার এবং আমার ওয়াইফের অত্যন্ত ঘনিষ্ঠতা, যতদিন পর্যন্ত আমরা এক কাছাকাছি ছিলাম। সেই সিস্টার মারিয়াম, শি ইজ নাও এ ফিজিশিয়ান। এই যে প্রচেষ্টা, ইন নাথিং, সেলফ লার্নিং, eventually becomes a physician. She practices in Chicago. I'm just saying, these movements have changed life for people in throughout. আমি যখন not then, তার 20 বা 25 বছর পরে আমি যখন ওহায়োতে ছিলাম, আমি নিজে জেলখানাতে যেতাম। কেন? বিকজ জেলখানায় আবার নামাজ পড়ানোর কোনো লোক নেই, বাইরের লোক আসলে নামাজ পড়তে পারে। সো আমি যদি কোনো শুক্রবারে যাই, হয়তো নামাজটা আছে হইতেও পারে। So I was licensed to go to jail. এবং আমি এরকম বছরের পর বছর গেছি। ওরা হয়তো নামাজ পড়া, ইমামতি করার জন্য। Yeah, because ওরা করতে দেবে না আর কি। So I'm licensed, I could come and go. But I'm just saying, is this, why did I go to jail? Because জেলেই কিন্তু মেজরিটি কনভার্সন হচ্ছে। Did you understand that? Right. মানুষের সবচেয়ে ব্ল্যাক মোর জায়গায় হয়েছে। Not necessarily, I just did it. It was a social service. এটা শুধু ধর্মের কারণে নয়, ওরা অনেকে শিখতে চায়, they want legal help, বোঝার কমতি আছে, they are angry, some of them are angry, হয়তো যে কারণে জেলে গেছে এটা একটা মিথ্যা জিনিস বা ইত্যাদি। আমি তো আর লিগাল এক্সপার্ট না, আই ওয়াজ আ সোশ্যাল হেল্প। কিন্তু শুক্রবার গেলে ওরা নামাজ পড়তে পারে যদি আমি দিন যাই। ওকে, সো ইন এ সেন্স আমার জেলখানায় কেন, এই হোল প্রসেস কিন্তু একই প্রসেস। আমেরিকার একটা জেলখানার মধ্যে যে পরিমাণ লোক মুসলমান হয়, বাইরে হয়তো কম। সো আমি স্যার নেক্সট যে অ্যাঙ্গেলটাতে যেতে চাই, ম্যালকম এক্স, তার আমরা খুব কুইকলি তার লাইফটাকে একদম দেখলাম যে কোথা থেকে কোথায় গেছে। আর রুটস, যেটা নিয়ে কুন্তা কিন্তের কাহিনী, যে তারা গাম্বিয়া থেকে সেই বোধহয় কত 16 দশকে বোধহয় বা 17 দশকে তাদেরকে স্লেভ করে আনা হয়, অ্যান্ড দেন তার ডিসেন্ডেন্টদের মধ্যেই অ্যালেক্স হ্যালি, যে হচ্ছে এটার কো-অথর এবং এটার রাইটার। সো ওই কৃতদাসদের যে স্টোরিটা আর এখানে ম্যালকম এক্সের যে লাইফটা, সো আপনি স্যার দুইটা চয়েস করেছেন, মেবি এটা হচ্ছে ইন্টারকানেক্টেড। সো ইন্টারকানেকশনটাকে স্যার আপনি কীভাবে দেখেন, মানে কোন অ্যাঙ্গেল? আমি ওই দেশে যাই 1976, ঘটনাক্রমে ওই ফল, মাই ফার্স্ট ফল সেমেস্টারে আমি নতুন ছাত্র এসছি ফিজিক্স পড়তে। ওকে, সেই যুগে অন্য কিছু তো মানে আমার মানে খেয়াল করার কথা না। ওই ফল সেমেস্টারেই অ্যালেক্স হ্যালি রুটসটা বের হয়। হ্যাঁ, 76। আমি আমেরিকাতে ঢোকার মনে হয় 2-3 মাসের মধ্যে। কোইন্সিডেন্টাল, ভেরি কোইন্সিডেন্টাল। তো রিমেম্বার, আমি কিন্তু মনে মনে ওই মসজিদ খুঁজছি, এগুলো সবই প্রায় একই সময় হচ্ছে। তারপরে নেক্সট জানুয়ারির মধ্যে এবিসি একটা টেলিভিশন সিরিজ করে 8টা পর্ব। এই 8 পর্বে এই রুটসের ফার্স্ট এটা বের হয়। এই তার পিক টাইমে নিলসন রেটিং মানে মেজার করে কতজন লোক দেখছে, তার এই যে 8টা দিনে 8 পর রাতে হয়েছে, হাইয়েস্ট ডেথে হচ্ছে 160 মিলিয়ন পিপল এটা ওয়াচ করে। 160 মিলিয়ন পিপল, 16 কোটি লোক এক রাতে দেখলে পিক দেখেছে। So let me tell you why I'm saying this, because these books are what is transitioning and transforming societies. যে জিনিসটা লুকানো ছিল, যে জিনিসটা কেউ কথা বলতে রাজি না, বললে বিপদ আছে, এই জিনিসগুলো যে ভাবে এটা সমাজে চালু আছে, এই জিনিসগুলোকে ভাঙমন্তরে দিল। আপনি যদি মনে করতে পারেন বারাক ওবামাকে প্রেসিডেন্ট হতে পারতো, ইজ ইম্পসিবল। এইসব লোককে আপনি যদি না অ্যাট্রিবিউট করেন, হইতেই পারে না। বারাক ওবামা, মধ্যের নাম কিন্তু হুসেন, মনে থাকে জানো, রাইট? মিডল নেম হুসেনওয়ালা একজন লোক আবার প্রেসিডেন্ট হতে পারে আমেরিকাতে, তাও আবার কালো, রাইট?
These are happening because of this. So let me tell you what this story is. So before I read Malcolm X, I have seen the movie. That drove me to read this book. Movie though is always a small version of the actual book. Book is more fascinating. And I have read it many times. But what is to be understood, যে আমি যতটুক বলতে পারি সংক্ষেপে বলবো যে স্লেভরা আসতো একটা ত্রিচক্রের মধ্যে থেকে। আপনার যখন একটা জাহাজ আপনি ভাড়া করবেন, আপনি একটা ব্যাংক থেকে লোন নেবেন। সাধারণত এই ব্যাংকটা হচ্ছে লর্ডস ব্যাংক ইন লন্ডন। ওদের কাছ থেকে আপনি লোন নিয়ে আপনি একটা জাহাজ ভাড়া করলেন। এই জাহাজ নিয়ে আপনি আসবেন আফ্রিকায়। আফ্রিকায় এসে এখানে মানুষ ধরে এদেরকে আপনি জাহাজে লোড করবেন। এই জাহাজটা আমেরিকার কোনো একটা জায়গায় যাবে, সেটা আমেরিকাও হতে পারে, সাউথ আমেরিকাও হতে পারে, যাবে। সেখানে এই লোকগুলোকে আনলোড করা হবে। এই খালি জাহাজে কটন, সুগার কেন, বিভিন্ন রকম জিনিস লোড করা হবে। এগুলো যাবে ম্যানচেস্টার ইন ইংল্যান্ড। সেখানে এগুলাই কাপড় তৈরি হবে। ওই কাপড়টাই কিন্তু ভারতবর্ষে আসবে। এই কাপড়টাই শেষ পর্যন্ত আমেরিকাতে যাবে। আমি যদি এখানে ভারতে যদি কাপড়টা বিক্রি করতে হয়, আমি অ্যাজ এ ব্রিটিশ আই মেক শিওর এখানে যারা কাপড় টাপড় করে এদের সবকে ডিস্ট্রয় করে দেব। আপনার ওই যে মসলিন টসলিন সব ফিনিশড। এখন আপনি ওদের ওই কাপড়টা আপনি এখানে কিনতে হবে। এই যে একটা বিজনেস প্রসেস। সো এই যে থ্রি রাউট, লয়েড ব্যাংক টু আফ্রিকা, টু আমেরিকাস, and America's back to England. So it seems like যে অ্যালেক্স হেলি, আমি গল্পটা এখন রিভার্স করে বলছি। অ্যালেক্স হেলি তার 6 পুরুষ আগে লোককে এদেশে নিয়ে এসেছে। সে কে সেটা সে মোটামুটি তারা জানে, বিকজ এই গল্পটা ফ্যামিলির, তাদের ওরাল ট্র্যাডিশন তো অনেক ভেরি স্ট্রং। শুধু আমেরিকায় না, আফ্রিকাতেও স্ট্রং। ওইভাবেই একটা গল্প আরেকজন কাছে গিয়েছে। গল্পটা হয়তো বদল হতে পারে, ভুল হতে পারে, নড়াচড়া হতে পারে, বা দেখা গেল এই করতে করতে অ্যালেক্স হেলির ঠিক আগের উনি যে মা ওয়াজ এডুকেটেড, ফার্স্ট এডুকেটেড ইন দিস চেইন অফ ফ্যামিলি। She actually went to college. There she married a husband who was educated too by meeting in the university. So Alex Haley is kind of a person who is blessed from both mother and father. He becomes an educated person. He becomes a media person. He joins National Guard. উনি সেই হিসাবে ব্রিটিশ মিউজিয়ামে যখন যাচ্ছেন, then he saw Rosetta in British Museum. রসেটার আরবি শব্দ হচ্ছে রাশিদা। উনি রসেটা দেখে ভাবলেন যে এইখানে ব্রিটিশ মিউজিয়ামে পিপল হ্যাভ রিসার্চ এন্ড ফিগার্ড আউট এই রসেটা আফ্রিকার কোথা থেকে আসছে। আমি কি কোনোভাবে জানতে পারবো না যে আমার পরিবারটা কোথা থেকে এসছে? হি বিগেন দিস প্রসেস। হিজ প্রসেস involved a research over 25 years in 3 continents that involved close to 60 to 70 different libraries over a lifetime. So, গল্পের একটা জায়গায় আসে আমি বলছি একে যে যখন উনি ওনার মাকে বা ওনার দাদিকে জিজ্ঞেস করেছেন, ওদের শুধু এইটুকুই মনে আছে, প্রথম পুরুষ যে আসছিল তার নাম কোনটা কে। ওরা এরপরে কে কিছুটা জানে, কিন্তু হদিশ নাই কে কোথায়। মানে স্লেভের একটা বড় কারণ হচ্ছে আপনাকে যদি স্লেভ বানানো হয়, নামটা বদলিয়ে দিব, ধর্মটা বদলিয়ে দিব, একটু এদিক সেদিক করলে আপনাকে আবার বিক্রি করে দেবো। এই করতে করতে উইল চেঞ্জ ইউ কমপ্লিটলি। ইভেনচুয়ালি ইউ উইল লুজ দ্য ল্যাঙ্গুয়েজ, কালচার, এভরিথিং। সো কিছু যদি মনেও থাকে 7 পুরুষে, এটা অত্যন্ত কষ্টকর। সো এনিহাউ অ্যালেক্স হেলি ওয়াজ এবল টু ফিগার আউট, উনি যেটা বুঝতে পেরেছে সেই ফার্স্ট পার্সন, তার নাম হচ্ছে কুন্টা কিন্টে। কুন্টা কিন্টে সাধারণত মিউজিক, গিটারকে বলতো খো খো, নদীকে বলতো খুম্বা গালাম্ব। এটা আফ্রিকান শব্দ। এটার মানে কি সে জানে। সে ছিল মান্ডিঙ্গা, এরাও জানে মান্ডিঙ্গা একটা গোত্রের নাম। সো অ্যালেক্স হেলির রিসার্চের সময় হি রানস ইনটু অ্যান এক্সপার্ট
who is expert in Mandinka language. And সেই যাকে expert প্রফেসর হচ্ছে ইউনিভার্সিটি অফ উইসকনসিন ইন ম্যাডিসন, তার সাথে যোগাযোগ হয়, দে সেট টুগেদার, মেট টুগেদার। তারপরে হি ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড যে খো যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা মান্ডিঙ্গা ল্যাঙ্গুয়েজে হচ্ছে খোর। ওই যে লোকটা এসে বলছে বেহালারকে বলছে সে খোর, ওইটুকু। সো দে আন্ডারস্টুড ওই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মান্ডিঙ্গা। দেন নেক্সট থিং যে বলছে কুম্বাগালাম্বো, ওয়েল কুম্বা then understood is the short form of Gambia. Okay, and Kumbagalambo, and the other part is river. So he understood it is possible. ওই নদীর আশেপাশেই ওরা হয়েছে গাম্বিয়াতে। কোথায়? সেই নদীর পাশে কোনো একটা জায়গায়। সো হি কামস টু আফ্রিকা, এবং আফ্রিকাতে আসার পরে উনি দেখলেন আফ্রিকাতে অরেল ট্রেডিশন ইজ ভেরি স্ট্রং। তখন একজন লোকের সাথে এভাবে একজনের রেফারেন্স নিতে 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 একটা মানে অরেল হিস্টোরিয়ানকে পাওয়া গেল, যে তার সাথে সে ওই কিন্টার যে ফ্যামিলি, এই গোত্র, এই গোত্রের গল্প বলতে পারে। সো হি গোজ দেয়ার। গোত্রগুলো এরকমই যে ওরা যখন গল্পটা বলবে, একটা গল্প হয়তো 3-4 দিন লাগতে পারে বলতে পারে। প্রত্যেকটা গল্পের সেন্টেন্সটা এরকম, অমুকের ছেলে অমুক, অমুক গোত্রের অমুককে বিয়ে করলো, তাদের এতটা বাচ্চা, এই বাচ্চার একটা এই বাচ্চা এত বছর এতটা রেইন পেয়েছে, মানে এতগুলা বর্ষা পেয়েছে, তার মানে তার বয়স এত হয়েছে, তার এইটা। সো অ্যালেক্স হ্যালি সেই লোকের সামনে গেল। আমি এটা নিয়ে আসছি জাস্ট বলার জন্য, আমি এটা লিখে নিই, মনে থাকে না একটা জিনিস, ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, যে এই যে বলছে তার নাম হচ্ছে কেব্বা কাঞ্জি ফোফানা, যে ওরাল হিস্টোরিয়ান। 3.5 ঘন্টা শোনার পরে সে বলছে হি রিচ কোনটা কিনতে, এই গল্পটা এভাবে বলতে হবে। বলছে অ্যাবাউট দ্য টাইম দ্য কিংস সোলজার্স কেম, এটা আমি ইংরেজি অনুবাদ বলছি, দ্য এল্ডেস্ট অফ দ্য 4 sons খুন্টা, when he had about 16 reigns, তার মানে তার 16 বছর বয়স, went away from his village to chop wood, সে কাঠ কাটার জন্য সে জনে যায়। কিসের জন্য? ওইটা দিয়ে সে একটা ড্রাম বানাবে। and he was never seen again. So when he knew, he found Kunta. এই যে জেনারেশনটা, তার এখনকার যে গোত্রের যা 6 বা 7 জেনারেশন পর যে আছে জীবিত, তার নাম হচ্ছে আব্দুর রহমান। সো হি সিং ওই কুন্টা কিনতে যে গিয়েছে, সেই আব্দুর রহমানেরই আর ওই দুজনের একই পূর্বপুরুষ, 6th generation. সো হি নোজ ওয়ার ইট ইজ। এবং উনি যখন দেখলেন যে এটা এই গাম্বিয়ার অমুক জায়গাতে হয়তো স্লেভদের ধরতে পারে, এখন উনি বুঝলেন এর আশেপাশে কারা কখন এসছিল। সো আনফর্চুনেটলি দ্য ওয়েস্ট ডকুমেন্টস আর ভেরি স্ট্রং। হি ওয়াজ এবল টু ফাইন্ড in England which British forces were close to that area when. So he became more precise. Eventually he figures out that একটা ফোর্ট, ব্রিটিশ ফোর্ট ওখানে ছিল, এইখানে কোন প্ল্যাটুন ছিল। এবং গল্পের একটা জায়গায় আছে যে তুবুক মানে হচ্ছে ওই মান্ডিঙ্গা ল্যাঙ্গুয়েজে সাদা চামড়ার লোক। সেই সাদা চামড়ার লোক কারা এসছিল, কে কে নিচ্ছিল, বা ওগুলো হয়তো না হতে পারে, এরা কখন, সেই সময়ে কি কি জাহাজ আশেপাশের থেকে গেছে, এই রিসার্চ থেকে হি গোজ ব্যাক টু দ্য লয়েড ব্যাংক ইন ইংল্যান্ড। তারা দেখিয়েছে, বুঝিয়েছে পড়ার পরে যে ওই সময়ে কোন জাহাজটা গাম্বিয়ার থেকে রওনা দিয়েছে। ওকে, সেই জাহাজটা থেকে রওনা দিয়েছে, এখন তো ডকুমেন্টেড। এই জাহাজ একটা জায়গায় ভিড়ে ওখানে জাহাজ থেকে লোকদেরকে মানে আনলোড করবে, তারপরে যে এইরা যদি স্লেভ হয় এদেরকে এরা বিক্রি করবে, এই বিকৃত করার একটা অ্যাডভার্টাইজমেন্ট করবে, রাইট? সো এই জাহাজের নাম হচ্ছে লর্ড লিগোনিয়ার। লর্ড লিগোনিয়ারে আমি নিয়ে আসছি জাস্ট বোঝার জন্য। লর্ড লিগোনিয়ারে
এইটা একটা অ্যাডভার্টাইজ। সেই দিনে 1767 সালে অ্যানাপলিস, এটা হচ্ছে ম্যারিল্যান্ড, যখন ওই যে ওদের 6th জেনারেশন আগে ওকে বলছে তুমি কোথায় আসছো, সে ভাঙা ল্যাঙ্গুয়েজ এসে বলছে নাপলিসে আসছে, নাপলিস, ওটা হচ্ছে অ্যানাপলিস। আচ্ছা, সো হি ফাইন্ডস এক্স্যাক্টলি কোন শিপ, এই শিপটার থেকে নিয়ে আসছে যে পরিমাণ লোক, এইটা হচ্ছে তার অ্যাডভার্টাইজমেন্ট। আমি পড়ে শোনাচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, বিকজ এটা বোঝার জন্য যে নোটিস সেই বল্টিমোরের কাগজে জাস্ট ইম্পোর্টেড, এই মাত্র ইম্পোর্ট হয়েছে। ইন দ্য শিপ, লর্ড লিগোনিয়ার জাহাজে করে এসছে, আন্ডার ক্যাপ্টেন ডেভিস ফ্রম দ্য রিভার গাম্বিয়া and in Africa to be sold by the subscriber, যে আমরা এই যে গুডস নিয়ে আসছে, গুডস মানে কারা, মানুষ, এদেরকে বিক্রি করা হবে in Annapolis, and for what, for cash or wills of exchange, বা জমি বা প্রপার্টি। কবে হবে? on Wednesday the 7th of October next। অ্যাডভার্টাইজমেন্ট আরেকটু যায়, ফিরে যাওয়ার সময় উই আর গোয়িং টু এ কার্গো অফ হেলদি স্লেভস, নিয়ে আসছি, সব স্বাস্থ্য ভালো, মানে কাজ করতে ভালো, স্বাস্থ্য ভালো নিয়ে এসেছি। এই শিপ কিন্তু ফিরে যাওয়ার সময় নিয়ে যাবে টোব্যাকো, তামাক। এই টোব্যাকো টু লন্ডন, ফিরে যাব অমুক তারিখে, তোমাদের যদি তামাক বিক্রি করতে হয় আমাদেরকে তামাক দাও, 61 স্টার্লিং নিব পার টন কিনব। সো আমি স্লেভ নিয়ে আসছি, এখন বিক্রি করব, যাওয়ার সময় তামাক নিয়ে যাব। সো any person that will contract for a quantity of lumber is also excited. আপনার কাছে অনেক কাঠ যদি থাকে সেটাও ভালো, আমি কাঠ নিয়ে যাব। So I'm just saying these are historical process যে once he figured out Ligonier, then he understood কোথায় এই জাহাজটা এসছে। এইটুকু জানে যে লোককে বিক্রি করেছিল তাকে জোর করে যে নাম দিয়েছিল, এই নামটা ছিল টোবি। এখন হি আন্ডারস্টুড ওই ভার্জিনিয়ার আশেপাশে কোর্ট ডকুমেন্টে সে প্রায় কয়েক বছর গবেষণা করার পরে সে দেখেছে তার কয়েক মাস পরে একটা ট্রানজ্যাকশন হয়েছে, সেই ট্রানজ্যাকশনের মধ্যে প্রায় 200 একর জমি এবং টোবিকে বিক্রি করা হয়েছে, এন্ড টোবি। ওকে, সো ডু ইউ সি হাউ দ্য রিসার্চ ইজ প্রোগ্রেসিং? সো হি আন্ডারস্টুড, আমি অনেক ফাঁক ফোঁক রাখছি, এটা অনেক সময় নিতে হবে, যে হি ইজ আন্ডারস্টুড গাম্বিয়া, পূর্বপুরুষ এসছে অ্যানাপোলিস, তাকে বিক্রি করার পরে তার নাম হয়েছে টোবি। টোবিকে যে কিনেছে, কেনার পরে এই লোকটা ছিল হেডস্ট্রং ছিল, সে হি ওয়াজ এ ফ্রি ম্যান সারা জীবনে, এবং সে 4 বার পালানোর চেষ্টা করেছে। 4র্থবার যখন পালানোর চেষ্টা করে, সেই যুগে একটা চাকরি ছিল, এটা বলে স্লেভ ক্যাচার। এটা আপনি যদি কোনো স্লেভ পাগলি যায়, আপনি ওদেরকে হায়ার করবেন, ওরা ওকে ধরার চেষ্টা করবে। সো আবার ওই পত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট করবে। ওকে যে স্লেভ ক্যাচাররা ধরেছিল 4 নম্বর পা, তারা বললো এর সবচেয়ে মানে শাস্তি হবে একটা পা যদি একটু কেটে দেয়, ওর পাটা কেটে দেয়, যার ফলে সে কিন্তু আর চাষাবাদ করতে পারছে না, রাইট? সো কেটে দেওয়ার পরে এই লোকটা শেষ পর্যন্ত যে অরিজিনাল নিয়ে এসেছিল, সে ফ্রাস্ট্রেটেড, সে এটা বিক্রি করলো তার ভাইয়ের কাছে। ভাইয়ের প্রয়োজন ছিল একটা ড্রাইভার, এক ঘোড়ার গাড়ির একটা ড্রাইভার, সে হলো ঘোড়ার গাড়ির ড্রাইভার, এবং সে এটাই তার চাকরি। এই চাকরি করার সময় ওর যে কুক ছিল আরেকজন স্লেভারি, তাকে সে বিয়ে করে, তাদের একটা বাচ্চা হয়। এই বাচ্চার নাম হচ্ছে কিসি। এই কিসির লাইফটা ওয়াজ নট ব্যাড। বাবা মা 2জন স্লেভ, বাবাকে অ্যাটলিস্ট ফিল্ডে কাজ করতে হচ্ছে না, তারা মোটামুটি একটা, বলবো না যে অ্যাটলিস্ট সেই যুগের অন্যান্য স্লেভের তুলনায় মোটামুটি ভালোই চাকরি বলতে পারে, এইভাবেই চলছিল। সো কিসিস লাইফ ওয়াজ প্রিটি গুড, এক্সেপ্ট কোনো একটা সময়ে সে তার পরিচিত কোনো একটা ছেলে বন্ধুকে সাহায্য করার জন্য সে একটা পারমিট স্লিপ জাল করে লিখে দিয়েছিল যে তুমি আজকে এখান থেকে ওখানে যেতে পারো। এভাবেই ফ্রিডম ওয়াজ রেস্ট্রিক্ট। সেই ছেলেটা যখন যায়, তাকে সে ধরা পড়ে, তখন থেকে মাটা যখন দেয়, তখন সে বলেছে কিসি এই প্যাসটা দিয়েছে, প্যাসটা জাল করে দিয়েছে।
এই ক্রাইমের জন্য কিসিকে বিক্রি করে দেয়, বিক্রি করে নেয় একজন লোক। সেই লোক হচ্ছে সে আরেকজন স্লেভ ওনার, তার প্রফেশন হচ্ছে সে মোরগের খেলা করে, ইন আদার ওয়ার্ডস মোরগ ফাইট করে, এটাই হচ্ছে তার ব্যবসা। এবং সে এইটাই তার চাকরি, বিভিন্ন মেলাতে যাবে, মানে কক ফাইটিং হবে। এই লোকটি ওকে এই কিসিকে নিয়ে আসে, সে এই কিসিকে হি রেপস হার। সেই সুবাদে একটা ছেলে হয়, এই ছেলেটার নাম হলো জর্জ। এই জর্জ শেষ পর্যন্ত সে আবার চিকেন ফাইটিংয়ে সে ট্রেনার হয় তার বাপের জন্য, তখন তার নাম হয় চিকেন জর্জ। এই চিকেন জর্জ ইভেন্চুয়ালি তার, আমি এক্স্যাক্টলি মনে নাই, 6টা বা 7টা ছেলে মেয়ে হয়। সে কিন্তু বেশ আর্নিং করে ওই যে কক ফাইটিং করে টোরে, কিন্তু তার বাবা ওই যে জুয়া খেলতে খেলতে তার পয়সা শেষ হয়ে যায়। তখন সে আবার ওই চিকেন জর্জকে সে ইংল্যান্ডে পাঠায়, যাতে করে সে ওইখানে একজনের লোকের স্লেভ হয়ে থেকে পয়সা আর্ন করে ফেরত নিয়ে আসে আমেরিকায়। তা হতেও তার উদ্ধার হয় না, তো বাকি প্রপার্টি সে আরেক স্লেভ ওনার কাছে বিক্রি করে নর্থ ক্যারোলাইনাতে। শেষ পর্যন্ত ফিরে আসলে পরে চিকেন জর্জ ওইখানেই যায়, নর্থ ক্যারোলাইনাতে। সেখানে থাকা অবস্থায় আমেরিকার সিভিল ওয়ার হয়। সিভিল ওয়ারের পরে স্লেভসরা ফ্রি হয়ে যায়, এটা ওয়ারের রেজাল্ট। যখন স্লেভ হয়, কিন্তু ওরা তো কোনো স্কিলস নাই, কি চাকরি করবে, সাধারণত এরা হতো শেয়ার ক্রপার। ওই মালিকের ওই খামারটাই সে চাষ করবে, একটা অংশ ওকে দিবে আর একটা অংশ, মানে আমাদের দেশে যেটা হলো বর্গাদা, হ্যাঁ এই চাকরি। কিন্তু এই ফ্যামিলি নর্থ ক্যারোলাইনা মনে করলো না, আমরা আর জীবনে এটা করবো না। তখন ওরা জানলো, দেখলো যে টেনেসির একটা জায়গা আছে হেনেসি কিন্তু নতুন লোক হচ্ছে, এই ফ্যামিলিটা ওইখানে মুভ করে। সেইখানে থাকা অবস্থায় অ্যালেক্স হেলির মায়ের সাথে যার বিয়ে হয়, became one of the first educated family. তারপরে next generation Alex Haley. So I'm giving you the reverse story of it is. But most importantly, what I wanted to tell you of this story, this is just story of one family. But ওই যে মুভিগুলো হলো, এই মুভিগুলোর কারণে পুরো আমেরিকাতে তখন থেকে আজ পর্যন্ত জিনিওলজি became a real popular subject. মানুষ তার পরিবার কে কোথা থেকে এসছে, কোথা থেকে জানবে, এটা শুধু কালো নয়, সাদারাও জানে না। মানে এরা এত দেশ থেকে এসছে, এক জায়গাতে আরেক জায়গায় গেছে। আমেরিকা ইজ এ কান্ট্রি অফ পিপুল হু আর মুভিং অল দ্য টাইম। আমি নিজে 11টা স্টেটে ছিলাম, এটা আমার 11th স্টেট। সো কে কোথা থেকে এসছে না আসছে, এই যে আন্ডারস্ট্যান্ডিং সিস্টেম আজকে আরও ডেভেলপড। এখন আপনাকে ডিএনএ টেস্ট করতে পারেন, এইটা করতে পারেন, আপনি এখন বুঝতে পারেন আপনার পূর্বপুরুষ কোথা থেকে আসছে কি না আসছে। একটা বড় এক্সপিরিয়েন্স পড়বেন বলবো, এটা গল্পের বাইরে। বাট এই যে প্রচেষ্টার ফলে আমেরিকাতে পিপুল আন্ডারস্টুড যে স্লেভারি যে কত রকম জঘন্য একটা ব্যবস্থা, এই ব্যবস্থাতে বেরিয়ে যে আমেরিকায় আসতে পেরেছে, এবং এসেও কিন্তু এখনো পুরোপুরি হয় নাই, স্লেভারি নাই, কিন্তু এখনো একটা রেসিজম একটা আছে। এটা হয়তো টেবিলের নিচে আছে, হয়তো ভাসমান নয়। কেন এটা বলছে, এখন লোকেরা বিকাম মোর সফিস্টিকেটেড, কীভাবে কথা বলতে হয়, এগুলো হচ্ছে কারেন্ট সোশ্যোলজিক্যাল ক্লাইমেট। বাট আমি বলছি এই জন্য আপনি যখন বলেছেন এই দুটা বই দে আর রিলেটেড ইন সামস। প্রথমত অ্যালেক্স হেলি ইজ ইনভলভ ইন বোথ অফ দিস বুক। যদি ওনার মৃত্যু আরও কয়েকদিন পরে হতো, বই ছাপার পরে, আমরা অ্যালেক্স হেলির নাম কিন্তু দেখতাম না। হি উড হ্যাভ বিন এ গোস্ট রাইটার। কিন্তু ওনার যখন মৃত্যু হয়ে গেল, সো অ্যালেক্স হেলির নেম বিকেম পাবলিক। আমি দুইটি কারণে যে দে আর রিলেটেড, বাট মোস্ট ইম্পর্টেন্টলি ইট টেলস মি ওয়ান ফ্রম এ ফিকশনাল বেসিস and one on a non-fictional basis. This is a real story of a person, and this is somewhat fiction because onek jinish imaginary, right? And I kind of thought I would raise both of this up, and you can ask me any questions so I can. মানে আমি এই জিনিসটাকে এইভাবে মানে করতে পারি, ফ্রেমিং করতে পারি যে সেই যে কুন্তাকুন্তের কাহিনী যে তাকে এনস্লেভ করা হইলো, দেন আমেরিকাতে আসলো, 6
অ্যালেক্স হেলি, এবং সে কানেক্টেড হলো ম্যালকম এক্সের সাথে, এবং ম্যালকম এক্স এবং ওনাদের যে ফাইট এই রেসিজমের এগেইনস্টে, সো এটাকে একটা চেইনের মতো আমরা দেখতে পারি যে যে একটা ব্ল্যাক একটা অধ্যায়, একটা চ্যাপ্টার, এবং সেই চ্যাপ্টারকে ক্লোজ করার জন্য ম্যালকম এক্স এবং আরও মানুষজনের যে স্ট্রাগল। ক্লোজ হয়নি। প্রতিটি ফেব্রুয়ারি মাস ইউনাইটেড স্টেটসে এটাকে বলা হয় ব্ল্যাক হিস্ট্রি মান্থ। ফেব্রুয়ারি মাসের 21 তারিখে, আমাদের দেশে আবার 21শে ফেব্রুয়ারি, 21 তারিখে হি ওয়াজ অ্যাসাসিনেটেড, Malcolm X. That kind of is from, but all the things that is related to black pride, black nationalism, Pan-Africanism, they came forward. But his impact is much bigger. Nelson Mandela's struggle in South Africa is related to two persons, Malcolm X and Martin Luther King. দুজনই হত্যা হয়েছে। আপনি আফ্রিকার অনেক জায়গায়, আমার কাছে অনেক ছবি আছে, আপনি দেখবেন ছবিগুলোতে তিনজন লোক পেন্টিংয়ে, নেলসন ম্যান্ডেলা একদিকে, ম্যালকম এক্স একদিকে, মার্টিন লুথার কিং। আপনি যে আরও পিছনে যান, মার্টিন লুথার কিং অনেক সময় হি অ্যাট্রিবিউটস হিজ কানেকশন অলসো উইথ মোহনদাস গান্ধী। মোহনদাস গান্ধী কিন্তু সাউথ আফ্রিকাতেই ছিল, রাইট? সেখান থেকে ওনাকে একটা ট্রেনের বগির থেকে ফার্স্ট ক্লাস থেকে ওকে নামিয়ে দেয়, তুমি এবার এখানে কেন, তুমি একটা শব্দের ব্যবহার হয়েছিল কুলি, গেট আউট। সেই লোকটা শেষ পর্যন্ত ভারতে আসে, বেশে হি জয়েন্ড দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট। তাকেও কিন্তু শেষ পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে, রাইট? আজকের কারেন্ট গভর্নমেন্ট সেই হত্যাকারীকে কিন্তু এখন আস্তে আস্তে he's becoming more famous, Nathuram Godse. But I'm mentioning all of these characters, that these characters have changed histories, not only in one continent, perhaps in multiple continents, in multiple ways. তো স্যার, আমি এই যে এখন যেহেতু শর্টলি আমরা বইয়ের কনটেক্সটটা জানলাম, আমি ওখান থেকে কিছু কানেক্টেড কোয়েশ্চেন একটু করতে চাই। ম্যালকম এক্সের লাইফ থেকে আমি এই কোয়েশ্চেনটা করতে চাই, যখন সে এই যে ডার্ক একটা জায়গায় চলে গেল, ড্রাগ অ্যাডিকশন অ্যান্ড দেন রবারি, তো এরপরে যখন সে জেলে গেল, এবং এই যে জেল মানে কি সবচেয়ে বটম একটা মানে টাইম তার, সো সেখানে গিয়ে একটা অনেক মানুষজন আছে যে এটাকে তার দিস ইজ দ্য এন্ড মনে করে নিয়ে আপলিফমেন্টের আর কোনো চেষ্টা নাই। ভাইরাস ঠিক সেই জায়গাটাতেই আমরা দেখলাম ম্যালকম এক্সের লাইফে সবচেয়ে বেশি প্রোফাউন্ড ইম্প্যাক্ট তার লাইফে তৈরি হলো জেলখানার টাইমটাতে। সো এই যে কোনো মানুষ সেখান থেকে আর উঠতে পারছে না, আর কোনো মানুষ প্রোফাউন্ডলি পজিটিভলি চেঞ্জড হচ্ছে, এটার পিছনে এটা কি তার লাক অর এটা তার চেষ্টা, মানে আপনি এটাকে কীভাবে ডিফাইন করেন? আমি মানে নট অনলি ইন জেল, মানে লাইফের যে কোনো পর্যায়ে কেউ যখন খুব একটা ডাউন টাইমে চলে যায়, সেখান থেকে সে ঘুরে দাঁড়ানোর আসলে ইনগ্রেডিয়েন্টটা কি? আত্মবিশ্বাস ওয়ান, আরেকটা হচ্ছে প্রচেষ্টা। And clearly there's somebody up there who has ulterior knowledge. All of these have to work in some fashion. You become faithful, you have to have a strong faith, strong conviction, and একটা প্রচণ্ড প্রচেষ্টা। কিন্তু প্রচেষ্টার জন্য তার মোটিভেশনটা কোথা থেকে আসবে? মানে প্রচেষ্টা চালানোর জন্য তো আমার একটা সেলফ ড্রাইভ লাগবে, তো ড্রাইভটা কোথা থেকে আসতেছে? His books. In other words, he read books, lots of books, এটা কোথাও লিস্ট নাই, okay? Lots of books. এটা হচ্ছে how do you recover yourself? এই যে জিনিসগুলো, remember I said he used to study psychology book, human development book. So these books self-learn, but he understood how you can beat the process. Erpore you could be failure, but biggest failure is not trying, and him believing that if I try, there is a chance I could. In his case, he did. Not only he did, he changed millions of people. আজকের আমেরিকার যে মুসলমান আছেন, তার একটা বড় অংশ হচ্ছে ফ্রম সাউথ এশিয়া। এটা হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এইসব এলাকা। এটা হচ্ছে প্রায় অলমোস্ট 30%।
আরেকটা অংশ হচ্ছে প্রায় অলমোস্ট 30%, এরা হচ্ছে যারা সেই আফ্রিকান আমেরিকান যাদের আমেরিকাতেই জন্ম। এই যে মুসলমান, এরা এদের প্রোডাক্ট। আর বাকি যা আছে 30%, এর মধ্যে ধরেন মনে করেন হাফ অফ দেম ইজ আদার কনভার্টস ইন আমেরিকা, আর বাকিরা যা আছে এরা তো ইউরোপিয়ান কনভার্ট, মানে মিডল ইস্টার্নস এন্ড আদার অল। সো ইফ আই লুক এট দ্যাট, 1/3 of the current Muslims are coming out of these peoples and their contributions. তা আমি স্যার ওই জিনিসটাকে যদি তাহলে আবার একটু এভাবে বলি যে যখন সে জেইলে এবং যখন সে এরকম বই পড়ে না, দ্যাট ইজ এনলাইটেন্ড লোকজনের আইডিয়ার সাথে পরিচিত না, সো নাম্বার ওয়ান আপনি যেটা বললেন যে তার যে সেলফ কনফিডেন্স তৈরি হওয়ার কিছু নাই, বিকজ আমি তো নিজেকে এম্পাওয়ার্ড ফিল করতেছি না। অ্যান্ড বই পড়ার মাধ্যমে আমি আমার ভিতরে একটা ইমোশন তীব্র হচ্ছে যে আমার অবস্থানটা কী এবং এখান থেকে মুক্তির রাস্তা আসলে কী আছে। সো তাহলে কি আমরা এটাকে বলতে পারি যে মানুষের এই যে জ্ঞান, এই জ্ঞানটা তাকে অনেকভাবে এম্পাওয়ার করে, একটা নাম্বার ওয়ান যে তাকে কনফিডেন্স দেয় যে এটার ওয়ে আউট কি, অ্যান্ড তাকে ইমোশনটাকে আরও চাঙ্গা করে দেয় যে এই হলো সিচুয়েশন অ্যান্ড এইটা হতে পারতো, দিজ আর দ্য পসিবিলিটিস। সো আপনি কি জিনিসটাকে মোটামুটি এইভাবেই দেখেন? আমি দেখি এই কারণে, বিকজ ফ্রম হিজ সেলফ অ্যানালিসিস Malcolm S has shown and has talked about যে কেন অনেক লোক এই সিস্টেমে পড়ে কেন বেরোতে পারছে না। ওকে Okay, so one of the thing was black pride. Are you proud of yourself? If you don't have that, you are done. তা আপনি দেখবেন সেই যুগের লোকরা, they are very well dressed. আপনি ওই ছবিগুলো যে দেখবেন, suited, নেশন অফ ইসলামের ভিডিও তো আপনি দেখবেন suited, tight, সেটা মহিলাই হোক বা পুরুষই হোক, and look at their walking style. এটা ওটা শেখানো হয়েছে, you have to demonstrate yourself, কিভাবে কথা বলতে হবে, কিভাবে হাঁটতে হবে, কিভাবে তর্ক করতে হবে বা না করতে হবে। এই যে ট্রেনিং প্রসেসগুলো হচ্ছে ফ্রম সেলফ রিয়েলাইজেশন। ওয়ান অফ হিজ ব্ল্যাক প্রাইড। সেকেন্ড of his lesson is that human life is a mixture of both love and hate. You cannot progress until you know them, but until you can control both of them. This was, so you can see even in his speech, whether it's movie, books, or anything else, on Malcolm X, there are hundreds of books. Each time I get another book, I buy it. And by the way, I am fascinated because maybe another twist to it. So he teaches that. For a time, he even taught people, we are not going to buy anything from anyone. Because the moment you buy, you become indebted to these people. We will grow our own food. We'll grow our own thing. So AJ self-processed. Then he identified that alcohol is a reason of destruction. যে সেটা নেটিভ আমেরিকানই হোক আর স্লেভ হোক, এদের মাথাটা খারাপ করতে হলে আপনি অনেক বোতল ধরিয়ে দিবেন, and they are going to become alcoholic. That means they will not be in control of themselves. So look at this. He has understood what destroys people, whether it's smoke, dope, addiction, pride, self-reliance. This is what the movement taught. Now, আপনার প্রশ্ন ছিল উনি কি? These are the result of what he has learned. And he has come. Now, by the way, it's not all done by him. Elijah Muhammad fell in the same fashion. These are ideas that match together. Just think of this. আপনার যদি কেউ এই বক্সিংটা দেখেন, মোহাম্মদ আলী, তার আগে ওর নামটা কি ছিল? ক্যাসিয়াস ক্লে। তার সাথে যখন সনি লিস্টনের বক্সিং যখন হচ্ছে, ও ওকে বলছে এই ক্লে, আরে বলছে নো, দিস ইজ মোহাম্মদ আলী, বিকজ দ্যাট নাইমটা হচ্ছে স্লেভ নেম। ওই যে ফিলসফিক্যালি এত স্ট্রং, ওই বক্সিংয়ের সময় কিন্তু এটা চলছে। হারানোর পরেই সেই বলছে আই এম মোহাম্মদ আলী। সো এই যে সেলফ প্রাইড,
এই যে ট্রেনিং প্রসেস, হ্যাঁ আত্মগরিমাটা খারাপ, ইসলামীও খারাপ, কিন্তু ওরা যে প্রসেস থেকে আসছে, ইফ দে ডোন্ট ফিল গুড অ্যাবাউট দেমসেলভস, দে রিমেম্বার দ্য সোসাইটি দ্য বলছে ইউ আর গুড ফর নাথিং, সেজন্য যে আমি তোমাদেরকে ধরে নিয়ে আসছি, তোমাদেরকে যে ক্ষেত খামারে কাজ করাচ্ছি, মানে একে নিচ্ছি, এতে করছি, একে ডাকাতি করছি, ইটস অল তোমাদের সৌভাগ্য, তোমাদেরকে ধর্ম দিয়ে সেটাও তোমাদের সৌভাগ্য, আমরা দিয়েছি এটাও তোমাদের সৌভাগ্য। এই জিনিসটা তো ওদেরকে মেনে নিতে পারে। সো এই প্রসেসকে বের করার জন্য সেলফ রিয়েলাইজেশন and confidence was necessary, and I think these movements have successfully done that. কয়টা পলিটিক্যাল র্যামিফিকেশন আছে এখন, এটা লোকেরা হয়তো মনে থাকবে না, একসময় একটা পার্টি ছিল ব্ল্যাক প্যান্থার্স। স্যার আমরা যে জেলখানা থেকে কেউ উত্তরণ হয় অথবা লাইফের জেলখানা থেকে, ডাউন টাইম থেকে আর কেউ হয় না, ওই জায়গাটাতে আমরা ছিলাম, তো এখানে স্যার আপনি আর কিছু যোগ করতে চান কিনা? দ্য অনলি থিং আমি অ্যাড করতে চাই যে জেলখানার মধ্যে থেকেও অনেকে কিন্তু গত অনেক বছর থেকেই যে দে ক্যান টেক ফর্মাল ক্লাসেস, ইনফর্মাল ক্লাসেস, কেউ কেউ ওখান থেকে ডিগ্রি পেতে পারে, দিজ আর পসিবল। আমি যে ইউনিভার্সিটি আছি, ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস ডার্টমাউথ, সেই ক্যাম্পাস এই জাতীয় কয়েকটা কোর্স অফার করে, যে কোর্স যে এই জাতীয় কোর্স অফার করে, যে কোর্সটা অফার্ড হবে ইউনিভার্সিটি নয়, জেলখানার ভেতরে। শুধু তাই নয়, তার স্টুডেন্ট হয়তো অর্ধেক স্টুডেন্ট হচ্ছে জেলখানার আর অর্ধেক স্টুডেন্ট হচ্ছে রেগুলার স্টুডেন্ট ফ্রম ইউনিভার্সিটি। ওরা আসার পরে ওই সব সিকিউরিটির ভিতর দিয়ে এসে ওইখানে ক্লাসটা করবে, এবং হয়তো ক্লাসটা একটা টিম প্রজেক্ট হতে পারে, যেখানে ওই বাইরের একটা ছেলে বা মেয়ে, ভেতরের একটা ছেলে বা মেয়ে একসাথে মিলে একটা প্রজেক্টে কাজ করছে কি না করছে। আমি এই গত অ্যাটলিস্ট লাস্ট ইয়ারে করিনি, বা তার আগে আমি অ্যাটলিস্ট 6-7 বছর এই কোর্সটার সাথে অ্যাটলিস্ট একটা সেশনে আমি ইনভলভ, যে ওই সেমেস্টারের শেষের কোর্সে। They want me to be there on the last day because I was the provost and executive vice chancellor. It is special for them, but it is also to reassure them that the environment allows a form of education for both inside and outsider. এবং আউটসাইডারের যে শিক্ষা, সেটা হচ্ছে যে জীবনে ভুল করলে কিন্তু এই সাইডে আসতে পারে। তাদের হচ্ছে লেসন্সটা হচ্ছে এটাই, যে ইফ আই ডু গুড আই ক্যান কাম আউট হিয়ার। সো এই টাইপের থিংস আছে। আপনার মূল প্রশ্ন হয়তো যদি থাকে যে আজকের যুগে জেলখানায় যারা আসছে, they don't have to Muslim anybody. Once they come out, they can succeed, but they may also fail. যদি তারা ঠিক মতো আপনার একটা ট্রানজিশন হাউস, যেটা আমেরিকাতে বলা হয় হাফওয়ে হাউস, যদি না থাকে, যেখানে তাদের স্কিলস ডেভেলপ করা যেতে পারে বা ইত্যাদি না করে, ইট ইজ পসিবল। আত্মীয় স্বজনরা খুব একটা আপনার কাছে ভিড়ছে না, আপনি একটা ট্রাবল, আগে একটা ক্রাইম করেছেন, আপনাকে সমাজে কেউ নাই, আত্মীয় স্বজন যখন ছিল হয়তো আজ থেকে 6 বছর আগে, এখন ওরা এখানে নাই, আছে কিংবা মারা গেছে, তাও আপনি জানেন না। আপনি যে ফিরে আসেন, ইউ আর লাইক অ্যান অরফ্যান, আপনার কোনো সাপোর্ট সিস্টেম নাই। যদি সাপোর্ট সিস্টেম থাকে, অনেকে রেস্টোর্ড হবে। আমি এরকম অনেক লোকের সাথে আমার পরিচয় হয়েছে যারা দে হ্যাভ বিকাম সাকসেসফুল আউটসাইড, আর এমন লোকও আছে যাদের সাথে আমার পরিচয় হয়নি, বিকজ ওরা আবার ফিরে চলে গেছে, আবার যায় কি যায়। সো দিস আর পসিবিলিটিস, কে তার সুযোগ কিভাবে সদ্ব্যবহার করবে তার উপরে। বাট ট্রেনিং প্রসেসে you are told that if you cannot take control of your own, you go back to the same place. আপনি আসে আবার ড্রাগ খাবেন, আপনি আবার এটা করবেন, আপনি আবার রবিং করতে পারেন, রাইট? সো if you can overcome there, I think it is possible to transition. রাইট, মানে আমি এখান থেকে যেটুকু নিলাম সেটা হচ্ছে যে ইনিশিয়াল যে মোটিভেশন তৈরি হওয়া, কনফিডেন্স তৈরি হওয়া, সাথে একটা এনভায়রনমেন্টের মধ্যে রাখা, একটা প্রসেস এবং প্রক্রিয়ার প্রতি নিয়ে আসা, সো দ্যাট সে রাইট ট্র্যাকে থাকে। সো ম্যালকম এক্স নিয়ে মোস্ট প্রবাবলি স্যার এটা আমার লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে তার একটা খুব ট্রান্সফরমেশন হয় লাইফের লাস্টের দিকে গিয়ে, তার হজে গিয়ে।
তার আগ পর্যন্ত যেরকম বলা হতো যে সে অনেকটুকু তার তার যারা সমালোচক যে সে ভায়োলেন্সকে উস্কে দেওয়ার মতো কথাবার্তা বলে, লাইক মানে যেখানে মার্টিন লুথার কিং সম্পর্কে বলা হয় সে মোর লাইক আমাদেরকে ভালোবাসা দিয়ে সবাইকে জয় করতে হবে, যেখানে ম্যালকম এক্স বলে যে না ভাই তুমি যদি আমাকে হিট করো আই নিড টু হিট ইউ ব্যাক, অ্যান্ড দেন সাদা এবং কালোকে খুব ডিফারেন্ট ওয়েতে দেখা, ভাই তোমরা সাদা আমরা কালো, সো এখানে কোনো মিক্সিংয়ের কিছু নাই। হজে যাওয়ার পর তার ইসলামের যে জিনিসটা সে দেখলো যেখানে রেস কালার ডাজন্ট ম্যাটার, কিন্তু যারা আবার ইসলামকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে নেগেটিভ ওয়েতে বললাম, তাদের আবার একটা কোয়েশ্চেন যেটা আজকের কনটেক্সটের সাথে খুবই কানেক্টেড, যে ইসলাম হাউ কাম স্লেভারিকে অ্যালাউ করে গেছে। সো তাহলে ইসলামে যদি স্লেভারি অ্যালাউড হয়ে থাকে, আবার ইসলামকেই খুব আমরা প্রেইজ করতেছি এবং ম্যালকম এক্স সেটাকে খুব ধারণ করতেছে ফ্রম হিজ হার্ট, সো তাহলে এই দুটো কি কনফ্লিক্টিং নাকি এটা দুটো সমন্বয়ের কোনো জায়গা আছে? So you have to look at the Arab societies. যে when our Prophet sallallahu alaihi wasallam was there, ওই সোসাইটি হচ্ছে যেখানে আপনার যদি একটা মেয়ে হয় আপনি বালুর নিচে ওকে পুঁতিয়ে ফেলবেন, বিকজ এটা এতই অবমানজনক একটা মেয়ে হওয়া। এটা এক্সট্রিম ফর্ম, there was extreme form of slavery, and হয়তো কারো হয়তো অনেক স্লেভও থাকতে পারে, নাও থাকতে পারে, সবার যে ছিল তবে স্লেভারি ওয়াজ একটা প্রথা চালু ছিল। Prophet sallallahu alaihi wasallam, it did not eliminate. He was a social reformer. In my sense, he was a pragmatist. উনি যদি বলতো সব আজকে সন্ধ্যা থেকে শেষ হয়ে যাবে, people could have revolted. So he has allowed a transitional process. উনি বলেছেন একে তোমার ঘরে তুলে দাও, but you have to treat him or her like a son or a daughter. তুমি তাদের উত্তরাধিকার তুমি খাবে না, they need to get their share. They must be treated like your family. So what we saw in Prophet's life and beyond, they became normalized. যে ওরাই ওদের ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়েছে, they become eventually পুত্রবধূ বা জামাতা, এটা সেটাই হয়েছে এইভাবে। So it's not of the racism where আপনাকে হাত দিয়ে বেঁধে রেখেছে, but because they were allowed to transform themselves, that once people had Islam in their heart, the true spirit, they gave up on slavery. It took some time. We need to see at least one example. The one example হচ্ছে Hazrat Bilal ibn Rabah. Bilal ibn Rabah was a Abyssinian slave. এই স্লেভকে মুক্ত করেন আবু বকর as-Siddiq, our first caliph. Why Abu Bakr as-Siddiq? Because he was a rich merchant. He paid him off. তার যে slave master ওকে oppress করছিল, তুমি give up on God. He didn't. He just kept on saying ahad and ahad. He kept on doing this. He rejected. And Abu Bakr's payment just kept on going up. যে ওই লোকটার পয়সার লোভে আছে, ঠিক আছে তোমাকে বিক্রি করে দাও, ওকে তো ফ্রি ওই দিনই করে দাও, এখন থেকে তোমার ফ্রি। সো দিজ আর এক্সাম্পলস, হয় তারা কিনে নিয়ে তাদেরকে ফ্রি করেছে, অথবা ফ্যামিলির মধ্যে অ্যামালগামেটেড করে ফ্রি হয়েছে। সো আপনি সেজন্যই দেখবেন যে ইন মুসলিম সোসাইটিস, আজকের যুগে হয়তো বোঝা যাবে না, বাট আপনি দেখবেন যে they have intermarried so much that if you look at people who ruled in the Ottoman empires, in Fatimid empires, you will see there are dynasties of slaves, right, who have run empires and countries. In other words, once they were leader, they followed the leader. Or slave chilo na chilo, it was a secondary question, right? So Prophet's way of doing it is not stop tomorrow, but regularize it. And so Prophet says, মৃত্যুর পরে 2 থেকে 3টা এক্সপিডিশনে খালিফরা কার হাতে পাওয়ার দিয়েছে? 2 একজন স্লেভকে, তুমি এই আর্মি নিয়ে যাও। এবং সিম্বলিক্যালি মক্কা বিজয়ের পরে সেম
হযরত বিলাল রাদিয়াল্লাহু বিলাল রাদিয়াল্লাহু বলছে যে এই কাবা শরীফের উপরে বসে আজান দেবে। প্রফেট একজন অ্যারাবিক স্পিকিং লোককে নিতে পারতেন, যার ল্যাঙ্গুয়েজ ছিল শর্ট। উনি সেটা না করে বিলাল ইবনে রাবাহ বললেন, তুমি উঠো, তোমার মতো তুমি আজান দেবে। সো দ্যাট অ্যাক্ট বাই দ্য প্রফেট ইন দ্য পিক অফ হিজ ক্যারিয়ার symbolized by Bilal ibn Rabah. So much so, let me go back to America now. এই নেশন অফ ইসলাম যখন ট্রানজিশন হয়, একটা সময় ছিল এই মুভমেন্টের নাম ছিল বিলালিয়ান্স for about 10 years. Why? Because they could say by putting the name of Bilal, we are putting the people of black skins and in their prime phases. So I'm just saying is that Islam slowly eliminated this, but is more so by a social engineering, not by legislating, by social engineering, and rather very successfully, that we saw dynasties of slaves who have ruled different Muslim empires. These are possible and has happened. Islam's first university, which আমরা মনে করতে পারি যেটা এখন আর নাই, স্ট্যান্ডিং হচ্ছে Al-Qarawin in Fez, Morocco. But most of the learning started in a city called Timbuktu. ইংলিশে একটা মানে গালি বলবো না, এইভাবে আছে যে did you go to Timbuktu? Means you learn nothing. But the first learning in Africa was from Timbuktu. So these did not happen suddenly, but slowly. Did people make mistakes? Of course people make mistakes. We know that Prophet's wife, Aisha radiallahu anhu, she fought battle. She was on the opposite side. She lost the battle. On the other hand, she is known in the history of Islam as a scholar like no other. Isn't that true? So we have to be objectively see things. And same is true about slavery. Hajj is an example that tells you there is no difference. Who is going to stand next to whom? Who decides? ওই সময় কে ওইখানে এসে দাঁড়ান? এটাকে বলে না আপনি অমুক পাশে দাঁড়ান? No, not at all. আপনি আগে আসলে আপনার লাইনের আগের কথা। ইমাম বলেই মসজিদে বলে যত আগে আসবেন বেটার, আপনি আগে আসছেন সামনে দিয়ে আসেন, এটা বলছে না ইমাম। সো these things are not on the basis of division. One of the reasons Islam has attracted so many people, whether in Africa or in America or in these countries, is because of his role about, and I am saying nothing negative, but who are the first people who accept Islam? Oppressed people. ধনী লোকেরা, অবস্থাখণ্ড সমৃদ্ধ লোকেরা, এগুলো ফালতু জিনিস। ওরা সহজে, ওটা প্রফিটের সময়ও যায় না। যারা ও রিফিউজ, ইয়াং অপ্রেসড ওরাই গেছে, যাদের কোনো গত্যন্তর নাই তারাই এসছে, রাইট? সো ইন এ সেন্স এটাই ইসলামের স্টোরি। অপ্রেসড people are the ones who have joined this faith. This characteristic is also true for Christianity too, by the way. It's a similar characteristics, right, that they generally attract oppressed people. And it has different variation, but in Islam, definitely the oppressed people have reached out. তো স্যার আমরা ম্যালকম এক্সকে নিয়ে যে সবচেয়ে বেশি কথা বলছি, তো আমরা কি এখানে তাহলে এভাবে কনক্লুড করতে পারি সেই অপ্রেসড পিপলের একটা ভয়েস ম্যালকম এক্স? It is. He articulated that voice. Right. Jeta, unfortunately, in his view, rightfully or wrongfully, that Martin Luther King was not as articulate. He has given famous speech too. যেটা সাদা লোকেদের অনেক পছন্দ, সবারই পছন্দ, বিকজ এটলিস্ট সে মারামারি করার চেষ্টা করছেন, যদিও ম্যালকম কোনোদিন মারামারি করে, কিন্তু সে কড়া কথা বলেছে, সে সত্য কথা বলেছে। মার্টিন লুথার কিং অনেক যে এজিফ ওনার কাছে শত বছর সামনে এগিয়ে আছে। But Malcolm X was a little restless. He also understood আপনাকে সহজে কেউ কিছু দিবে না।
you have to earn it. So some people would say, and might also say even now, even though the civil rights was won by Martin Luther King, this process still has not reached its final goal, maybe because Martin Luther King's role was not as aggressive. But because it was not, he was widely accepted by general public. But in the end of the day, I think how you spoke, each has a role. So when I look at it, I think Malcolm X's strategy and Martin Luther King's strategy, they are a bit dissimilar, but they are complementary, very necessary. If I look at Nelson Mandela, who learned from both of this, you will look at that person, what is his lesson? Martin Luther King was a priest. Nelson Mandela was not. Mandela was part of a communist party, you might say that, right? He was put in jail. So he did not necessarily project a religious perspective, but he benefited from both of them. And in a sense, forget and forgive. A lesson he learned was an important lesson that he speak from these people. Okay. So, any concluding remark, anything? Well, there is nothing. I feel like যে আমি এমন দুটো বই নিয়ে কথা বলেছি, এই বইটার কনটেক্সটগুলো বোঝা কঠিন আমাদের সোশ্যোলজিক্যাল স্ট্রাকচারের মধ্যে, কিন্তু এটা আপনাকে প্রাইভেটলি আমি বলেছি, এখন বলতেও পারি যে আমাদের সমাজও may not be to that extent, but we have racist trait in our own societies, except we are unwilling to admit it. And until you have accepted that, I don't think you can make a fair society. তা আমি একটা এক্সাম্পল ওটা প্রাইভেটলি দিয়েছি, আমি এখন আবার এটা বলতে পারি। আমি বড় হয়েছি সিলেটের এলাকায়। সিলেটের এলাকায় আপনি চা বাগানগুলোতে যান, গিয়ে চা বাগানের যে শ্রমিক আছে ওদের সাথে কথা বলে। ওরা কি বাংলায় কথা বলে না, ওরা কি ভাষায় কথা বলে একটু কথা বলে দেখেন। ওরা বলবে ওরা উড়িষ্যার ভাষায় কথা বলে। ওরা কীভাবে এখানে এসছে, ওদেরকে স্লেভ করে নিয়ে আসা হয়েছে। ব্রিটিশ প্ল্যান্টার্সরা ওদেরকে আপরুট করে নিয়ে আসছে। এই যে এদেরকে নিয়ে আসছে, এগুলো বলা হয় ইনডেঞ্চার্ড স্লেভস, জাস্ট একটু মডার্ন ভার্সন। ওইখানে গলায় বেঁধে নিয়ে গেছে, এখানে পয়সার লোভ দিয়ে নিয়ে আসছে। জঙ্গলের মধ্যে রেখে 15-20 বছর রেখে পাহাড় কোপায় চা লাগিয়েছে। চা হতে আরও 10 বছর লাগবে, এতদিন এদেরকে পুষেছে, যা বলেছে সেই করেছে, রাইট? এই যে সমাজটা আছে, আপনি এখনও যদি যান চা বাগানে, আর দেখবেন চা বাগানে হার্ডলি একটা বাগানে একটা স্কুল আছে। যদি থেকেও থাকে একটা এক্সপেকটেশন আছে ওই ক্লাস 3-4-এ ফিরে আবার শ্রমিক হয়ে যাবে। একটা মানুষ যে বেরিয়ে যেতে পারে, এটার পিছনে সমাজের একটা ব্লক আছে। আপনি মানুষের ঘরে ঘরে যেতে পারেন, সবার বাসায় 1জন বা 2জন বা 3জন লোক কাজ করতে পারে, কোনো খারাপ কিছু নেই। বাট সি হাউ উই ট্রিট দেম, দ্যাট শুড টেল ইউ যে আর উই রেসিস্ট অর নট। আমাদের সমাজে দেখেন, কিছু মনে করেন না, সুন্দর মানে কি হচ্ছে সাদা, ইজন্ট ইট ট্রু? ওই মেয়েটা সুন্দর তার মানে কি এই সমাজে কি বলি? হ্যাঁ, আমি আমাদের তো ফেয়ার অ্যান্ড লাভলি, এটা তো। সো হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস উই আর রেসিস্ট। তার মানে ওই কালো বা শ্যামলা মেয়ের কোনো গতি নেই, এটা আমরা বলছি, রাইট? সো এই যে ইন এ ভেরি সাটল ওয়ে আমাদের সমাজে কিন্তু অ্যাকচুয়ালি উই আর রেসিস্ট। উই অলসো হ্যাভ ক্লাস অ্যান্ড ক্ল্যান্স। উনি অমুক পরিবারের ছেলে আর উনি অমুক পরিবারের, তাই না? আমার যদি চৌধুরী বাড়ির লোক হয়, তাহলে অমুক বাড়িতে কিন্তু ছেলে বা মেয়ের বিয়ে হবে না। এই যে ক্লাস বা ক্ল্যান, এগুলো অল সিমটমস অফ ক্লাসেস। So we have inherited this, and I don't think we have cleaned ourselves enough. So if anything to be added, that's what I'm saying, that this may be an American story, but our story is maybe a little different, but we have similar issues, and we have not solved them, we have not addressed them. আমি যদি বলি, বাংলাদেশে সবাই বলি যে আমাদের হচ্ছে
রাষ্ট্রীয় ভাষা হচ্ছে বাংলা। আমি খারাপ কিছু বলছি না, ওই লোকগুলোর জন্য বাংলা বলতে হবে, ওদেরকেও বলতে হবে, চাকমাকেও বাংলা বলতে হবে, এটা আপনার এক্সপেকটেশন। তার মানে আপনি ওটাকে চাপিয়ে দিচ্ছেন, তাই না? সো অল অফ দিজ আর থিংস ফর আস টু থিঙ্ক। রাইট। যে আমরা যে চাপিয়ে দিই এটাতে কোনো আমরা দোষ মনে করি না, বিকজ আমারটা তো চাপানো হচ্ছে, জি। আমার উপরে কেউ চাপাচ্ছে না। আপনি সিলেট অঞ্চলে যান, আপনি খাসিয়া পুঞ্জিতে যান, আপনি 5 মিনিটে টের পেয়ে যাবেন যে ওদেরকে আমরা প্রায় মোটামুটি নিশ্চিহ্ন করি। এনিওয়ে, আই সেড এনাফ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আমি ফাইনাল যে জিনিসটা স্যার বললেন, সেখান থেকে আমার মনে হয় যে আজকের আলোচনার বিগেস্ট টেকটা হওয়া উচিত দর্শকদের জন্য। সেটা হলো, আমরা যখন আমেরিকান স্লেভারির হিস্ট্রি দেখি অ্যান্ড দেন আমরা দুঃখ বোধ করি, আহারে ওরা এরকম করলো, ওরকম করলো, ওরা খারাপ, এরা খারাপ। আমাদের দৃষ্টিতে যখন হচ্ছে আমরা যে কোনো প্রবলেম দেখি, তখন আমরা অন্যদেরকে যে খারাপ দেখি, যে জিনিসটা আমরা দেখি না সেটা হচ্ছে আমিও নিজে কতটুকু খারাপ সেটা আমরা চিন্তা করি না। সো এই কনটেক্সটের লাস্ট আলোচনাটা খুব জরুরি এই অর্থে যে যখন আমরা ম্যালকম এক্স পড়বো, রুটস পড়বো, তখন আমরা আমেরিকান সোসাইটির মধ্যে এই যে প্রবলেমগুলো দেখে জাস্ট ওদেরকে খারাপ মনে করে ভাববো যে ওদের এই জিনিসগুলো ঠিক হওয়া দরকার। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের মধ্যেও সেই প্রবলেমগুলো কতটুকু আছে এবং আমরা কতটুকু কনসিয়াস এফোর্ট দিচ্ছি সেগুলোকে ওভারকাম করার জন্য। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য এবং অনেক সমৃদ্ধ আলোচনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। দর্শকরা সবাই ভালো থাকবেন এবং আমাদের যে ঘোষণাটি শুরুতে আমরা দিয়েছি যে আমাদের প্রত্যেক পর্বের মতো আজকেও আমাদের পুরো আলোচনা থেকে আপনারা যা শিখলেন সেটা আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং সেরা 3 জন কমেন্টকারী বা যিনি সুন্দর করে পুরো আলোচনার রিভিউটা লিখবেন, এরকম অন্তত 3 জনকে আমরা প্রত্যেকবারের মতো পুরস্কার হিসেবে রকমারির গিফট ভাউচার দিব ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকেন এবং আমরা হাইলি রিকমেন্ড করি এই বইগুলি আপনারা পড়েন। ইভেন ম্যালকম এক্সের অটোবায়োগ্রাফি না শুধু, ওনার উপর আরও অনেক বই আছে, সেই বইগুলো ইজ হাইলি রিকমেন্ডেড। তো সবাই আমরা বই পড়বো, সমৃদ্ধ হবে এবং আজকের আলোচনাতেও ম্যালকম এক্সের লাইফের সবচেয়ে বড় যে টার্নিং পয়েন্টের একটা, সেটা হলো তার জেলখানায় এই হিউজ যে তার রিডিং, যেটা তার লাইফকে, শুধু তার লাইফকে না, তার থ্রুতে আরও মিলিয়ন্স অফ পিপলের লাইফকে চেঞ্জ করে দিয়েছে। তো আমরা সেই ধরনের রিডিং আমাদের দেশেও চাই, আমাদের পাঠকদের মধ্যেও চাই, সো দ্যাট আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর পৃথিবী গড়তে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।